আমি এখন রয়েছি ঢাকার আহসান মঞ্জিলে। এটি মূলত একটা নবাব বাড়ি। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে আপনার শেখ এনায়েতুল্লাহ মানে এই ভবনটি নির্মাণের পূর্বে এখানে একটা রংমহল নামে একটা প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ এই প্রমোদ ভবনটি মানে রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। ফরাসি বণিকরা দীর্ঘদিন ওইটাকে বাণিজ্য পুঁজি হিসেবে ব্যবহার করছে। করার পর আপনার ঢাকার বেগম বাজারের বাসিন্দা যে আব্দুল গনির পিতা আলিমুল্লাহ উনি এই রংমহলটি কিনে নেন এবং বসবাস শুরু করেন। পরবর্তীতে মানে নবাব আব্দুল গনি আপনার এইটার পুনর্নির্মাণ শুরু করেন এবং একটা ইউরোপীয় নির্মাণ প্রতিষ্ঠানকে এর একটা ইমারত নির্মাণের জন্য দায়িত্ব দেন। এই মূল ইমারতটাই ছিল এই আহসান মঞ্জিল এবং নবাব আব্দুল গনির প্রিয় পুত্র ছিল আহসানুল্লাহ এবং তার নাম অনুসারে এই ভবনটির নাম করানো হয় আহসান মঞ্জিল। এটা যে একটা নবাবদের বাড়ি এর কারুকাজ দেখে বোঝা যায় এটা প্রত্যেকটাই ঝিনুক দিয়ে তৈরি, মানে এখানে ঝিনুক দিয়ে কারুকাজ করা। কত সময় লাগছে, কত শ্রম দেওয়া লাগছে এর ভিতরে, এটা দেখেই বোঝা যায় যে এটা আসলে নবাব বাড়ি। মঞ্জিলের এই জায়গাটা হচ্ছে তাদের দরবার কক্ষ এবং ভোজন কক্ষ। এটা মানে এক পাশে বুড়িগঙ্গা নদী এবং এই পাশে ফুলের বাগান, মাঝখানে হচ্ছে এই মঞ্জিলটা। মানে তারা যে রুচিসম্মত লোক ছিলেন, নবাব ছিলেন, এটা তার প্রমাণ। এই দেখুন এই পাশের ভিউটা কি সুন্দর। এই জিনিসগুলা, এই যে চেয়ারগুলো দেখতেছি, এটাই নবাবরা ব্যবহার করতো। এখনও সেগুলো সংরক্ষণ করা হয়েছে। সে কিছু মূর্তি রয়েছে। ওই পাশে দেখা যাচ্ছে যে কিছু অস্ত্র সাজিয়ে রাখা হয়েছে, মানে এগুলো যুদ্ধের অস্ত্রের ভিতর। এটাই ছিল রাজাদের নৃত্যশালা, তার মানে এখানে নাচ গানের ব্যবস্থা করা হতো। মানে চারপাশটা যদি দেখায়, এই হচ্ছে পেছনে একটা সিন রয়েছে আমার পেছনে। এই হচ্ছে মানে তখন নবাব বা ইংরেজ যারা ছিলেন তাদের বিনোদনের ব্যবস্থাটা এখনো ছবি রয়েছে। পেছনে যে চেয়ারটা দেখতেছেন, এটাই হচ্ছে নবাবদের ব্যবহৃত চেয়ার। মানে সব কিছু যে ইতিহাস হয়ে যায় তার জলজন্ত সাক্ষী হচ্ছে এটা। চেয়ার বা আসবাবপত্র জিনিসগুলা সবগুলাই রয়েছে আশেপাশে, কিন্তু নবাব নেই, নবাবরা কেউই নেই। হয়তো উত্তরাধিকার কেউ আছে কিনা তাও সঠিক জানা যায় না। এটা হচ্ছে অন্দরমহলের বারান্দা। মানে আমি এখন রয়েছি অন্দরমহলে। ভেতরটা দেখবো, দেখে আসলে ভেতরে কি কি রয়েছে। তখনকার জমিদারির মানে হচ্ছে বাইজি ছিল, মানে যারা নাচ গান করতো, শিল্পীর তুলিতে এগুলা, এই বাইজিদের কিছু ছবি এখানে আঁকা রয়েছে। এই আহসান মঞ্জিলের যে মানে মালিক যারা, এরা ছিল মানে আপনার ব্রিটিশ আমলে পুরান ঢাকার সবচেয়ে বড় মুসলিম পরিবার। এবং সিপাহী বিদ্রোহের সময় এই মুসলিম পরিবারটি আপনার ইংরেজদের বিরোধিতা করে না এবং এরা ইংরেজদের অত্যন্ত বিশ্বস্ত থেকে যায়। তখনই ইংরেজরা মানে আপনার ব্রিটিশরা এই পরিবারটিকে নবাব উপাধি দেন এবং বাংলার নবাব হিসেবে তাদেরকে ভূষিত করেন। আসলে মানে তারা যে নবাব ছিল ওই হিসেবে ইতিহাসে তাদের খুব একটা আমরা দেখি না যে তাদের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে। আসলে আমি জানি না যে কেন তাদের ইতিহাসে খুব বেশি একটা দেখা যায় না।
ইতিহাসের মধ্যে চতুর্থ যে নবাব রয়েছেন স্যার সলিমুল্লাহ, তাকেই হয়তো আমরা সবাই চিনি। স্যার সলিমুল্লাহর নামে কিছু প্রতিষ্ঠান রয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যে তার নামে হল রয়েছে স্যার সলিমুল্লাহ হল, এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এগুলো রয়েছে। কিন্তু তার পূর্বপুরুষ যারা ছিল তাদের নামে খুব একটা ইতিহাসে খুব একটা জিনিস দেখা যায় না। পলাশির যুদ্ধে যখন 1757 সালে যখন সিরাজদৌল্লা যখন ইংরেজদের হাতে পরাজিত হন এবং নিহত হন, তারপরে ইংরেজরা এখানে শাসন স্থাপন করে। এই নবাব পরিবারটি সেই ইংরেজদেরই বিশ্বস্ত ছিল আমার ধারণা, যে যার কারণে হয়তো তাদেরকে আমাদের এখানের মানুষ খুব বেশি ভালোভাবে নিচ্ছিল না। কিন্তু পরবর্তীতে তাদের চতুর্থ প্রজন্ম স্যার সলিমুল্লাহ কিন্তু ইংরেজদের সাথে বিট্রে করেই নিহত হন। তার একটা ইতিহাস রয়েছে। স্যার সলিমুল্লাহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় আপনার বড় লাটের সঙ্গে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে খুব বাকবিতণ্ডা হয়, এবং বড় লাট মানে তাকে খুব অপমানজনক কথাবার্তা বলেন। তিনি এটা সহ্য করতে না পেরে তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে বড় লাটের টেবিলে আঘাত করেন। মানে স্যার সলিমুল্লাহর হাতে একটা ছড়ি থাকতো, মানে একটা লাঠি থাকতো সব সময়। এই লাঠি দিয়ে তিনি মানে বড় লাটের যে সামনে টেবিল রয়েছে টেবিলে আঘাত করেন, এবং বড় লাট তখন তার যে দেহরক্ষী রয়েছে তাকে ইশারা করেন, এবং সেই ইশারায় তার দেহরক্ষী স্যার সলিমুল্লাহকে গুলি করেন। এই আঘাতেই আসলে মারা যান। পরবর্তীতে তাকে তার লাশটাকে ঢাকায় নিয়ে আসা হয়, এবং খুব গোপনে কবর দেওয়া হয়, তার পরিবারকে দেখতে দেওয়া হয় না। আসলে এই ইতিহাসটা আমাদের কাছে গোপন রাখা হয়, যেমন আমরা অনেকেই জানি না যে আসলে স্যার সলিমুল্লাহ কীভাবে মারা গেছে, এর নিয়ে বিভিন্ন রয়েছে। কিন্তু সঠিক ইতিহাসটা আসলে জানা দরকার। কেন মানে তাদের এই নবাব পরিবারের ইতিহাসটাকে ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়নি, বা ছড়িয়ে না দেওয়ার কি কোন কারণ রয়েছে, এই ইতিহাসটা আসলে আমরা জানি না।